একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। এবং দেখতে যে এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। এখন এই বিষয়ে কোনো সংকট নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করে বলেছেন কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। সংকটটা আমাদের সংসদের বাইরে। আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে প্রিভেইলিং যতগুলা সমস্যা আছে এর মধ্যে সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে জ্বালানি সমস্যা। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানরে খাওয়াইতাম। এই কষ্ট সরকার যদি না দেখে তাহলে এই সরকারের আমাদের দরকার নাই ভাই, জনগণের দরকার নাই। এই সরকার যদি আমাদের যদি না তাকায় তাহলে আমরা এই সরকার দিয়ে কি করুম ভাই, পানি কামু? নয়তোবা আমরা ক্ষিপ্ত হইলে সরকারের তেলের মধ্যে চুবাই দেব। ভোট দিয়ে পাশ করেছি কি এর জন্য যে মানুষের এই ভোগান্তি হইব, কাজ করতে পারবো না, ছেলে মানুষগুলা বৈশা থাকবো। আমি সরকারের ভোট দিই, টেস্ট দিই, আমার তেল কই গেল সেটা আমি জানতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। দয়া করে শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিওটি। দিনে দিন জ্বালানি সংকটের কারণে মানুষের ক্ষোভ চরম পর্যায়ে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, মানুষ এখন অতিষ্ঠ, ক্ষিপ্ত সরকারের প্রতি। তার কারণ সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে দেশে কোনো প্রকার জ্বালানি সংকট নেই, কিন্তু একথা সরকারের পক্ষ থেকে বললেও দেখা যাচ্ছে বাস্তবিক অর্থে সম্পূর্ণ ভিন্ন চিত্র। তেল পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা তেল নেওয়ার জন্য। এবং এই যে সরকার যে মিথ্যাচার করছে, জ্বালানি তেলের সংকট নেই দাবি করছে, এটার বিরুদ্ধে কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে দেশের সাধারণ মানুষ। তারা বলছে যদি তেলের সংকট থাকে সেটা প্রকাশ করা হোক, তাহলে মানুষ সেইভাবে বিষয়টি মেনে নিবে। কিন্তু তেলের সংকট একদিকে আছে, অন্যদিকে বলা হচ্ছে তেলের সংকট নেই। আবার জ্বালানি তেলের দামও বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের সংকট এখন কী মাত্রা ধারণ করেছে সেটি আপনারা সাধারণ মানুষের কয়েকটা বক্তব্য শুনলেই বুঝতে পারবেন না। আমি আপনাদের কয়েকটা বক্তব্য শোনাবো, মানুষ কি বলছে, সরকারের উপরে কি পরিমাণ ক্ষিপ্ত সেটা আপনারা দেখলেই বুঝবেন। চলুন আমরা কয়েকটা বক্তব্য শুনি, মানুষের মুখ থেকে কয়েকটা মন্তব্য শুনি, তারা কি বলছে, এই তেল নিতে গিয়ে কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছে তারা। আমি নিজে এই বিষয়গুলো বাস্তবে বোঝার চেষ্টা করেছি। একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। এবং দেখতে যে এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। এখন কিছু কিছু বিষয়ে আমার না বললেই নয়, আজকে মাননীয় সংসদ নেতা বগুড়া সফরে আছেন, তিনি নেই। তার প্রত্যক্ষ নির্দেশনায় দেশবাসীর সুবিধার্থে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়, জনজীবনে কোনো দুর্ভোগ না আসে, সেজন্য আমরা একটা টলারেবল মাত্রা পর্যন্ত এই জ্বালানি তেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করতে দেই নাই, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। একবারে শেষের দিকে এসে আমাদের ন্যাশনাল ইকোনমি এফোর্ড করতে পারছে না, এবং এই জ্বালানি এবং গ্যাসের মূল্য এখানে কম থাকাতে, তাতে আপনি জানেন যে সবসময় একটা টেন্ডেন্সি থাকে এটা অন্যভাবে অপচয় হওয়ার। আমি খোলাসা করে বলছি না, বা পাচার হওয়ার। সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। তা এখন এই বিষয়ে কোনো সংকট নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করে বলেছেন কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। সংকটটা আমাদের সংসদের বাইরে। এবং সংকট আছে বলেই খোদ হাইকোর্টের মতো ভেরি সেন্সিবল জায়গায় 2 দিন এখন এই জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে কোর্ট হবে ভার্চুয়ালি। আপনি একসময় তার অংশ ছিলেন। সংকট নাই বলে এটা হয়েছে। জাস্ট একটা উদাহরণ। উনি অনেক কথা বলেছেন, আমি এগুলা রিপ্লাই দিতে যাব না। এই সংকটটা এই সরকারের সৃষ্টি না, এটা একটা গ্লোবাল ম্যাটার, একটা ওয়ার সিচুয়েশন চলতেছে। আমরা এগুলো বুঝি, কথা বারবার আমরা বলতেছি। আমরা চাই সবাই মিলে এখানে কন্ট্রিবিউট করতে, প্রেশারটা ডিফিউজ করতে, সিচুয়েশনটাকে ইজি করতে। তাহলে সব দায়িত্বই যদি একা একা ভাবে সরকারি দল পালন করে, আমরা কোনো সুযোগ পাবো না। মাননীয় স্পিকার, আমরা তো এই দেশের নাগরিক, জনপ্রতিনিধি বাদ দিলাম, নাগরিক হিসাবেও তো আমাদের কিছু দায় আছে। আমি মনে করি
যে এই মুহূর্তে বাংলাদেশে প্রিভেইলিং যতগুলা সমস্যা আছে এর মধ্যে সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে জ্বালানি সমস্যা, এবং এইটার সাথে সম্পৃক্ত অনেক কিছু, অনেক জিনিস সেই গোটা অর্থনীতির চাকায় পাওয়ারের উপর নির্ভর করে। পাওয়ার জেনারেট করবে এই জ্বালানি দিয়ে। পাওয়ারের র মেটেরিয়ালস হচ্ছে জ্বালানি, গ্যাস হোক, তরল হোক, যাই হোক। আমরা এই বিষয়ে কন্ট্রিবিউশন রাখতে চাই। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরো রাখাইবে। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানরে খাওয়াইতাম। নয়তো আমরা ক্ষিপ্ত হইলে সরকারের তেলের মধ্যে চুবাই দেবো। ভোট দিয়ে পাশ করেছি কি এর জন্য যে মানুষের এই ভোগান্তি হইব, কাজ করতে পারবো না, ছেলে মানুষগুলা বৈশা থাকবো। এইভাবে যদি দেশের ভোগান্তি হয়, আমি একজন অসুস্থ মানুষ, আমার পা ভাঙা নিয়ে আমার এখানে আসছে, সিরিয়াল দিতে হচ্ছে ভোট 6টার সময়। এটা কি সম্ভব? দিন দিন এরকম সম্ভব? তেলের দামও বাড়াইছে, তেলের এরকম সিন্ডিকেট করতেছে, এটা কোনো মানে হয় না। একটা কিছু করুক, তেল তো নাকি বারবার বলে যে পর্যাপ্ত আছে, তেল থাকলে নাকি খাওয়ার জন্য রেখা দিছে না এদের বাড়িতে নিয়ে যাবে, সেগুলো কন্টিনিউ করে ফেলাক। এখন এই যে 12টা থেকে কেন দিব? সবসময় আগের মতন করে দেয়। এটা কেন করবে? এই যে মানুষগুলো, এই যে পুরুষ মানুষগুলা, বিশেষ করে আমরা নয় মহিলারা গৃহিণী, এই পুরুষগুলা কাজের পুরুষ না, আর 1 ঘন্টা বৈশা থাকলে 1000 টাকা করে যদি লস হয়, এক একটা পুরুষ 5 ঘন্টা করে বৈশা থাকে। এই সরকার কি দিব? এই লস দিব সরকার? হ্যাঁ, সরকার কি এই লসটা দিব? সেটা সরকারকে জিজ্ঞেস করেন। ভোট দিয়ে পাশ করেছি কি এর জন্য যে মানুষের এই ভোগান্তি হইব, কাজ করতে পারবো না, ছেলে মানুষগুলা বৈশা থাকবো। আমাদের সংসার নেই, আমাদের কাজ না করলে আমাদের ঘরে ভাত আসবো না। তেলের আশা বৈশা থাকতে কাজে যেতে পারে না, এটা কোনো কথা হয়েছে? না, তা তো কোনো সুযোগ নাই যে মহিলাদের জন্য একটা সাইড দিচ্ছি যে ওইখানটা মহিলারা যাবে, সেটাও তো করতেছে না। পুরুষদের সাথে মহিলারাও সিরিয়াল ধরে ধাক্কায় নিতে হইতেছে। আপনি কি বাম কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন? না, আমি বলি নাই, কারণ দেয় না বলে লাভ আসছে, দেয় তো না। সিস্টেম থাকলে না হয় আমি বলতাম, সবার বেলায় তো একই রুলস করতেছে না। তো যদি এরা লেখাও দিত যে মহিলারা বা অসুস্থ যারা আছে তারা এক সাইডটা নিব, তাও তো হইতো। পুরুষ হোক বা সে মহিলা হোক, অসুস্থ একটা মানুষ থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে, তারও কিন্তু আইসা ভোট 6টায়। এই যে মানুষগুলা কিন্তু এখন আসে নাই, এরা 5টায় 4টায় আসছে ঘুম ভেঙে। এত আরামের ঘুম ভেঙে কাজে যাইতে হবে, সংসার চালাইতে হবে, এই জন্য আইসা বসে আছে। তাহলে এটা কি কোনো প্রতিকার হইব না? তেলের দামও বাড়াইছে, তেলে বারবার বলতেছে তেল আসতেছে প্রতিদিন, তেল গিলা কই যাচ্ছে? আমার চাওয়া এই ভোগান্তি বন্ধ করুক খুব তাড়াতাড়ি। এটা সহ্য হচ্ছে না, নয়তো আমরা ক্ষিপ্ত হইলে সরকারের তেলের মধ্যে চুবাই দেবো। এক কথা, এই কষ্ট সরকার যদি না দেখে তাহলে এই সরকারের আমাদের দরকার নাই ভাই, এই জনগণের দরকার নাই। জনগণের জন্যই তো সরকার নাকি? সরকার কি আসমানতে বসছে? আমরা জনগণ সরকার বানাইছি। তো এই সরকার যদি আমাদের দিকে না তাকায় তাহলে আমরা এই সরকার দিয়ে কি করবো ভাই? পানি কামো? আমরা এই বাংলার জনগণ আসলে তারেক মানে এই সরকারের প্রতি আস্থাশীল না, বুঝছেন? আস্থাশীল না। আমরা আসলে এই সরকারকে মানে আগের মতো বিশ্বাস করতে পারতেছি না যে আওয়ামী লীগের আমলে মনে হয় আমরা ভালো ছিলাম। কি বলেন ভাই? গতকালকে তেলের দাম বাড়ানো হয়েছে, এখন তো পর্যন্ত দুপুর হয়ে গেছে, সেই আগে সিস্টেমই চলতেছে, কিন্তু আপনি তেল নিতে যান রেটে কিন্তু 140 টাকা করে দিচ্ছে। তাহলে এখানে মানে মানুষের স্বস্তিটা কোথায় আসলো ভাই? দামও বাড়ছে, আগের চেয়ে ভোগান্তিও বেশি হইতেছে ভাই। গত সময়ে আমরা এই টাইমে তেল পাচ্ছি, আর এই আজকে বাড়ানোর পরেও আমরা এখন পর্যন্ত কোনো হিংস পাচ্ছি না তেলের। দেখেন আপনি সিরিয়াল চলে গেছে 10 দিন পর্যন্ত। তাহলে এই তেলের দাম বাড়ায় লাভটা কি হলো ভাই? আমাদের কথা হচ্ছে আমরা যারা বাইকার আছি, যাদের গাড়ি আছে, গাড়ি লাগবেই, তেল লাগবেই, ঠিক না? তো তেলের দাম বাড়াচ্ছেন ভালো কথা, আমাদের স্বস্তিটা ঠিক করে দেন। আপনি তেলের দামও বাড়াবেন, আবার আমাদের ভোগান্তিতে ফেলবেন, তাহলে আমাদের আর জায়গা করে হলো ভাই। আমরা এইভাবে চলতে চাই না ভাই, আমরা এটা খুবই তীব্র নিন্দা জানাচ্ছি ভাই, তীব্র নিন্দা জানাচ্ছি। এভাবে মানুষের কি বলবো, আমার খুব কষ্ট হচ্ছে, মানুষের চলতে খুব কষ্ট হচ্ছে। এই কষ্ট সরকার যদি না দেখে তাহলে এই সরকারের আমাদের দরকার নাই ভাই, এই জনগণের দরকার নাই। জনগণের জন্যই তো সরকার নাকি? সরকার কি আসমানতে বসছে? আমরা জনগণ সরকার বানাইছি। তো এই সরকার যদি আমাদের দিকে না তাকায় তাহলে আমরা এই সরকার দিয়ে কি করবো ভাই? পানি কামো? আমরা এই গত 1 সপ্তাহে দেখছি বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় পাম্পের সামনে রাত কাটাইছে, কান্নাকাটি করছে, ফ্যামিলি সব কিছু মিলায়া। এইগুলা যদি আপনার সরকারের কান পর্যন্ত না পৌঁছায় তাহলে কেমনে যাইবো ভাই? আপনি আছেন কাঠ লয়ে, অমুক কাঠ তমুক কাঠ, আপনি তেল দেন, তেলের ব্যবস্থা সমাধান করেন। আমরা তো টাকা তো আপনি দিবেন না, টাকা আপনি দিবেন, আপনি নির্ধারণ করবেন। টাকা দেবো জনগণ, আমরা টাকা দিব। আমরা টাকা নিয়ে ঘুরতেছি, আমাদের তেল নাই, ভোগান্তি শেষ নাই। এগুলা বইলা লাভ নাই ভাই, এটা বাংলাদেশ, এগুলো বইলা লাভ নাই। আমাদের দুঃখই থাকবো, জনগণের দুঃখ কেউ দেখবো না ভাই। জনগণের দুঃখ একমাত্র দেখবো শেখ হাসিনাই দেখতো। আজকে হয়তো আমার শরীরে কইতে পারেন ভাই, কিন্তু আপনি হিসাব মিলায় দেখেন গত 16 বছর আর এই গত 2 মাস, এই 2 মাসের হিসাবটা একটু মিলাইয়া তারপর কথা কইন ভাই। যখন তেলের গাড়ি ঢুকছে তখন যদি আপনারা আসতেন, আসার পরে যদি এই পাম্পে আপনারা ভিজিট করতেন, তাহলে এখানে দেখতেন শুধু ড্রাম, এই উল্টা পথে শুধু ড্রাম আসতে আছে, কভার ভ্যান পিকআপে শুধু মনে করেন ড্রাম আসতে আছে। এদেরকে মনে করেন আগে, এবং কিছু ভিআইপি তাদের নাকি ক্রেডিট করা গাড়ি, তাদের নাকি মনে করেন যে ওই আগে এই টাকা জমা দেওয়া, ঠিক আছে, এদের নাকি আগে এই টাকা দিয়া এগুলা তেল বুক করে রাখেন। এখন আমার কথা হইলো কি, এই পাম্পিং যদি ক্রেডিটেই হয়, যদি আগে এই টাকা দিয়ে তেল নিতে হয়, তাহলে ওখানে সাইনবোর্ড লাগবে যে বহিরাগত গাড়িতে তেল দেওয়া নিষেধ। আমাদের পার্সোনাল যে গাড়ি, সেই গাড়িতে আমরা তেল দেবো। পার্সোনাল যে অফিস, আদালত, মিল, ফ্যাক্টরি, ঠিক আছে, ওই জায়গায় দেবে। কেন এখানে মনে করেন সারা দিন মানুষ পরিশ্রম করে সন্ধ্যা থেকে সিরিয়াল দাঁড়াইয়া সারা রাত
মনে করেন বৈশা থেকে তেল পাওয়া যাচ্ছে না, তেলটা কোথায় যায়? সরকার যে ভর্তুকি দেয়, ঠিক আছে, এই তেলটা কোথায় যায় সেটা জানার আমার ইচ্ছা, অধিকার আছে। আমি বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে আমি একটা গাড়ির মালিক, আমি একটা গাড়ির চালক, আমি সরকারের ভ্যাট দিই, ট্যাক্স দিই, আমার তেল কই গেল সেটা আমি জানতে চাই এই সরকারের কাছে। সরকার যদি এইটা যদি এই যে এসে খালেক পাম্প এখানে আপনারা যদি সন্ধ্যায় আসতেন অবশ্যই আপনারা দেখতে পারতেন ক্যামেরায় কি কি চাচ্ছেন, সব দেখতে পারতেন ওপেনলি। এখন সব শেষ, চলে গেছে। এখন আপনারা কি দেখবেন? এখন দেখবেন কি শুধু শ্রমিক, শুধু শ্রমিক। এই শ্রমিকের হাহাকার, এই শ্রমিক কি খাবে কালকে, কি গাড়ি চালাবে কখন? এদের সবার চোখে ঘুম, পেটে ক্ষুধা, এরা কখন গাড়ি চালাবে, কখন বাবুনের পেটে তারা খাবার দিবে? প্রতিটা লোকাল ড্রাইভার এখানে সারা দিন 24 ঘন্টা গাড়ি চালায় এই সিরিয়ালে, এদের কি কষ্টের কোনো আছে? নাই। এ দেশে শুধু একমাত্র বসবাস করবে শিল্পপতি। আমাদেরকে বলে দেখ যে না, আপনাদের গরিবের কোনো এ জায়গায় ঠাঁই নেই। আমরা তেলে বলেন, আমরা রোড গাড়ি বলেন, কোন জায়গায় বলবেন গরিবের কোন জায়গায় আসতে হয় ঠিকানা, সে জায়গায় আমরা যাবো। আপনার ঘর বাড়ি, ঠিক আছে, রাস্তাঘাট যেখানে বলবেন সেখানেই গরিবের জন্য মনে করেন কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। এটা সরকারের মনিটরিং এর অভাব আছে। কেননা আমরা সন্ধ্যার সময় আসে দেখি সিরিয়াল নিয়ে, এখানে আমরা দেখলাম উল্টো পথে গাড়ি আসে কভার ভ্যান, বিভিন্ন পথে কভার ভ্যানে দেখি ড্রামকে ড্রাম তেল দিচ্ছে, পার্সোনাল তেল। অথচ আমরা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুরে তেল পাচ্ছি না। এবং আমরা যদি লেনে যদি 2 লেন করি, সার্জেন আমাদেরকে পিটায় বাইর করে দেয়, মামলা দেয়। আমাদেরকে গতকালও আমার 500 টাকা নিয়েছে এখানে, তারপরেও আমরা নির্লজ্জের মতো পিছনে আবার আসি। কিন্তু আমরা যদি ভর্তুকি দেয়, সরকার প্রয়োজনে 150 টাকা লিটার নাক আমরা দিতে বাধ্য। কিন্তু প্রয়োজন বোধে টিসির মাল যেভাবে দেয়, সরকারি ভাবে দেয় খোলা ময়দানে আমরা টানবো, তবু ডিলারশিপের কাছ থেকে আমরা পাম্পে কোনো তেল নিব না যদি সরকার পদক্ষেপ গ্রহণ করে। আমি ছোট মানুষ বললাম কথা, যদি উনি সামনে এই ভিডিওটা পৌঁছায়, তারেক রহমান স্যারকে আমি বলবো অবশ্যই আমি প্রত্যেকটা পাম্পে আপনি সরকারিভাবে পদক্ষেপ নেন, মনিটরিং করেন, আপনি নিজেই ধরতে পারবেন। আমরা যদি বলি সেটা আপনাদের হয়তো মনে হবে যে আমরা মিথ্যা কথা বলছি। আসলে যারা রাঘব বল, এখান থেকে আপনারা ধরতে পারবেন আমরা ছোট ছোট পানির মাছ। আমরা কখনোই আমরা তেল নিতে আমরা এসে কোনো সিন্ডিকেট করি না। সিন্ডিকেট করে পাম্পের মালিকরা, ওদের লোকজন। আপনারা আসেন দেখেন, যদি সত্যতা না পান আপনারা উইদাউট ইনফরমেশনে আপনারা লুকা যাবেন সিভিল ড্রেসে। যদি পারেন, এই সরকার যদি পারে, তাহলে আমি যে কথাটা বললাম যদি সত্যতা প্রমাণ না হয়, তখন আপনি আমাকে দেখেন। মালিক সমিতি আলারে সরকারকে ধন্যবাদ জানাইছে, একটা নিউজে দেখলাম। বিএনপিকে আনছি, তারেক রহমান যদি না পারে, অন্তত আমরা স্টুডেন্ট যারা স্বাধীন করছি দেশটাকে, স্বাধীন না আমরা ফেসিস মুক্ত যেহেতু করেছি, আমরা এটাও পারবো। আমাদেরকে একটা দিনের জন্য দেন, দেখেন প্রত্যেকটা পাম্পে কিভাবে আমরা সবকিছু ঠিক করি। প্রখর রোদের তাপ, নিজের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল মোটরসাইকেল পাম্পের লাইনে রেখে বসে আছেন শত শত কর্মমুখী মানুষ। কেউ সময় পার করছেন মোবাইলে, কেউ বা ওঠা বসার মধ্যে নিজের তিক্ততা বিসর্জন দিচ্ছেন। দিনভর হাড় ভাঙ্গা খাটুনি, আর রাত থেকে শুরু করে পরের দিন দুপুর পর্যন্ত তেলের লাইনে দীর্ঘ অপেক্ষা। পাঠাও চালক এবং কর্মজীবী অসংখ্য মানুষের ক্লান্ত মুখ। এটি কোনো উৎসবের লাইন নয়, বরং যান্ত্রিক এই শহরের চাকা সচল রাখার লড়াই। কিন্তু এই লড়াইয়ে হেরে যাচ্ছে আমাদের মূল্যবান কর্মঘণ্টা। অফিসে চাকরি করে, এই যারা অফিসে চাকরি করে, যারা রাইড শেয়ার করে, এরাই সবচেয়ে বর্তমানে বেশি কষ্ট আছে। সারাদিন ডিউটি করে সিরিয়ালে দাঁড়াচ্ছে, মনে করেন যে সারা রাতও লাগছে, সারা রাত জেগে তেল নিয়ে আবার সকালেই অফিসে যাচ্ছে। দেখা যাচ্ছে সকালবেলা সে বাসায় নাস্তাও করছে না, সারা রাত তেলের জন্য বসে আছে। এরকম অবস্থা। মানে এটা মনে করেন যে দাম বাড়ালো, কিন্তু সবাইকে সাধ্য মতো তেল নিতে দিক, দাম বাড়াইছে ভালো কথা, তেল নিতে দিক। এদিকে আবার দেখলাম যে মালিক সমিতি আলারে সরকারকে ধন্যবাদ জানাইছে, একটা নিউজে দেখলাম। রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় প্রতিটি জ্বালানি পাম্পে এখন চেনা দৃশ্য। মাইল জুড়ে বাইকের সারি। বিশেষ করে রাইড শেয়ারিং এবং অফিসগামীদের জন্য এই সংকট এখন বিভীষিকা। দিনের ডিউটি শেষ করে যখন বিশ্রামের কথা, তখন তারা ঘন্টার পর ঘন্টা পার করছেন তেলের লাইনে দাঁড়িয়ে। আমি ফজর নামাজের জন্য উদ্দেশ্যে বের হয়ে সামনে যাচ্ছেন, যেখানে 2-3 জন দাঁড়িয়ে আছে 4টার দিকে। তখন আমিও দাঁড়াই, হয়তো বা কিছুক্ষণ পরে পেয়ে যাবো। বাট এখন বাজে 11টা, এখন পর্যন্ত আমি তেলের সন্ধানই পাচ্ছি না। এবং ভিতরে যে তেলের যে ম্যানেজার আছে, পাম্পের যে ম্যানেজার, ওরা সবাই আমাকে আশ্বাস দিচ্ছে যে আসবে ভাই, আসবে, একটু ওয়েট করেন, আসবে। বাট আজকে এবং লাস্ট 2 দিন ধরে যে পরিমাণে রোদ পড়েছে, এই রোদে ভাই টিকা সম্ভব না। যদি কোনো মুরব্বী মানুষ আসতো, আমার মনে হয় টিকতে পারতো। আমি 4টার দিকে আসার পরে দেখি আরও 2-3 জন দাঁড়িয়ে আছে, এবং তার মধ্যে একটা বড় ভাই আমাকে এটাও বলেছে যে ভাই আমি পাঠাও মারি, আমি পাঠাও ছাড়া আমার পেট চলে না। ওই অনুযায়ী আমি কালকে রাত্রিবেলা বাইকটা রেখে আমি সাইডে এক জায়গায় বসেছিলাম, খাওয়া দাওয়া করছি। জানি সবচেয়ে প্রথমে তেলটা পাই, বাট আফসোস যে আমি এত তাড়াতাড়ি রাখার পর আমি এখনো তেল পাচ্ছি না। 11টা 12টা বাজে, তেল বলে আসবে 2টার দিকে। তো আমি একটা রিকোয়েস্ট করবো, আমাদের ভালোবেসে তারেক রহমানকে আনছি,
বিএনপিকে আনছি, তারেক রহমান যদি না পারে, অন্তত আমরা স্টুডেন্ট যারা স্বাধীন করছি দেশটাকে, স্বাধীন না আমরা ফেসিস মুক্ত যেহেতু করেছি, আমরা এটাও পারবো। আমাদেরকে একটা দিনের জন্য দেন, দেখেন প্রত্যেকটা পাম্পে কিভাবে আমরা সবকিছু ঠিক করি। একজন দক্ষ কর্মী যখন লাইনে দাঁড়িয়ে 5 থেকে 6 ঘন্টা ব্যয় করেন, তখন জাতীয় অর্থনীতিতে তার অবদান শূন্য হয়ে পড়ে। হাজার হাজার মানুষের এই আইডল টাইম বা অলস বসে থাকা সময় সম্মিলিতভাবে দেশের জিডিপিতে নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা সাধারণ মানুষ যেভাবে দেখতেছি এটা খুব ভালো হয়েছে। কেন জানেন নি? সাধারণ মানুষের ক্ষতিগ্রস্তটা সবচেয়ে বেশি হয়, কারণ যার টাকা আছে তার কোনো সমস্যা নেই। এই তেলের সাথে সব কিছু সংযুক্ত। একটা এমনি দেশে অভাবন্টন চলতেছে, এর মধ্যে মানুষের কর্মহীনতা ঘুরতেছে, নাই কোনো কাজকর্ম, নাই মানুষের ইনকাম সোর্স। সেই সাথে আপনার 1 লিটার তেলে উইদাউট ঘোষণা ছাড়া 20 টাকা বাড়াইয়া দিচ্ছে। এতে কি হয়েছে? খোলা বাজারে যত জিনিসপত্র আছে দাম বাড়বে, সেই সাথে কি সাধারণ মানুষের ইনকাম বাড়বে? সাধারণ মানুষের ভোগান্তি সারা জীবনই থাকবে। নাই মানুষের কাছে টাকা, নাই মানুষের কাছে কর্ম। এখন এই সাধারণ মানুষ সবসময় সাধারণই থাকবে, আর এরা সবসময় কষ্ট করে যাবে। একজন পাঠাও বা উবার চালক আগে দিনে 10 থেকে 12টি ট্রিপ দিতে পারতেন। এখন লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হওয়ার কারণে তারা দিনে 3 থেকে 4টির বেশি ট্রিপ দিতে পারছেন না। গবেষণা সংস্থা সিডিপির তথ্য অনুযায়ী রাইড শেয়ারিং চালকদের কর্মক্ষমতা প্রায় 60 থেকে 70% কমে গেছে। অনেক চাকুরিজীবী সকালে পাম্পে দীর্ঘ লাইনের কারণে অফিসে ঠিক সময়ে পৌঁছাতে পারছেন না। এতে কর্পোরেট ও সরকারি সেক্টরেও কাজের গতি কমেছে। 20 টাকা তেল লিটার, তাতে আমাদের কোনো দুঃখ নেই। সব পাম্পে একত্রে দেখ, সকাল 9:30টায় এসে আমরা লাইনে দাঁড়াইছি, কখন পাবো আমরা জানি না। অলমোস্ট 3 ঘন্টা হয়ে গেছে। তাইলে এই তেলটা নিয়ে আমরা কি করব? একদিন তেল নিলে ওই দিন আমাদের কাজকর্ম বন্ধ থাকে, তাহলে ওই দিনের টাকাটা কে দিবে? দিবে সরকার। সরকারের জায়গা থেকে 20 টাকা বাড়ায় দিছে, তার কোনো সমস্যা নাই তো, সে টাকা পাচ্ছে। আরও 20 টাকা বাড়াইলেও মানুষ নিবে না, নিয়ে তো উপায় নেই, চলতে হবে। বাঁচতে গেলে এই তেলটা নিতে হবে। জ্বালানি সংকট সাময়িক হতে পারে, কিন্তু প্রতিদিন যে লাখ লাখ কর্মঘণ্টা হারিয়ে যাচ্ছে তার ক্ষতি অপূরণীয়। অর্থনীতির চাকা সচল রাখতে জ্বালানির যোগানের পাশাপাশি মানুষের সময়ের মূল্যায়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি। মোহাম্মদ ইয়াসিনের বয়স 35। গত 7 বছর ধরে ঢাকায় পার্সেল ডেলিভারির কাজ করেন। তার আয় নির্ভর করে প্রতিদিন সে কতগুলো পার্সেল ডেলিভারি করতে পারছেন তার উপর। জ্বালানি সংকট তৈরি হওয়ার পর থেকে তেল নেওয়ার জন্য তাকে 4 থেকে 5 ঘন্টা কাটিয়ে দিতে হচ্ছে দীর্ঘ লাইনে অপেক্ষা করে। এরকম সিচুয়েশনে কখনো পড়িনি। 9টা বাজে দাঁড়াইছে, এখন কয়টা বাজে? অলরেডি 12:30টার মতন বেজে গেছে। প্রায় 3.5 ঘন্টা, যদি এখানে আরো 1-2 ঘন্টা লাগে, তার মানে 4-5 ঘন্টা এখানে চলে গেল। আমাদের এই কাজ শেষ করতে গেলে এখন আরো মনে করেন আরো 4-5 ঘন্টা, মানে আজকে সারাদিন চলে গেল। 20 এপ্রিল দুপুর 12:30টা শাহবাগের বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের গলিতে দুপুরের রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষায় আছেন ইয়াসিন। মাথার উপর রোদ, ঘামে ভেজা শরীর, অন্যদিকে কাঁধে পার্সেল বোঝাই বিশাল এক ভারী ব্যাগ। আজ যত দ্রুত সম্ভব ডেলিভারি করা দরকার, কিন্তু ইয়াসিন এখন দাঁড়িয়ে আছে পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনের তেলের লাইনে। সকাল 9টা থেকে প্রায় 3.5 ঘন্টা ধরে এই লাইনে দাঁড়িয়ে আছেন। আজকের পার্সেলগুলো কখন ডেলিভারি করবেন তা জানেন না তিনি। পার্সেলের উপরে ডিপেন্ড করে, কখনো 20টা হয়, কখনো 25টা, কখনো 30টা। দেখা গেল যে কাস্টমার ফোন দিতেছে, তাদেরকে যাদেরকে ম্যানেজ করতে পারতেছি করি, আর নাহলে হয়তো কেউ একটু মন মানন্য করে, কি করার, পরিস্থিতি অনুযায়ী চলতে হইতেছে। ইয়াসিনের কাঁধের ভারী ব্যাগটা শুধু পার্সেল বহনের নয়, এটি তার 5 সদস্যের সংসারের দৈনন্দিন খরচের বোঝা। আয় অনুযায়ী তো দেখা গেল অনেক সময় অনেক চাহিদা ছেলে সন্তানের পূরণ করতে পারে। এখন এই চাহিদা পূরণ করতে গেলে তো ইনকামের সাথে একটু ইনকামটা একটু ভালো হইতে হবে। যাতায়াত খরচ, পরিবহন খরচ, এগুলি যখন বাড়বে আমাদের নিত্য প্রয়োজনের উপরও বাড়বে, কিন্তু আমাদের ইনকাম খরচ তো বাড়তেছে। আমাদের যে সময়টা মনে করেন আমাদের দেখা গেল দিয়ে আরেকটা কিছু করতে পারবো, সেই সময়টা এখন আর পাইতেছি না। সোমবার দুপুরভর যখন লাইনে দাঁড়িয়ে ইয়াসিন, তার একদিন আগে তেলের দামও বেড়েছে। দাম বাড়ানোর একদিন পরেও দেখা গেল মেঘনা ফিলিং স্টেশনের পাশের গলি থেকে শুরু হয়ে যানবাহনের এই লম্বা সারি পরিবাগ, হাতিরপুল কাঁচাবাজার আর কাটাবন পেরিয়ে শাহবাগ পর্যন্ত ঠিকেছে। তীব্র গরমে সবার অবস্থা নাজেহাল, ক্লান্তিতে কাটছে এক একটি অনিশ্চিত ঘন্টা। আমরা তো মনে করি দাম বাড়ানোর পরে তো সিজারটা কমে যাবো, কিন্তু আরো তো মনে করেন আপনি মনে করেন যে আরো একটু বেশি হয়ে গেছে এখানে। আগের মতোই দেখতেছি, মাইলের পর মাইল লোকজন দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে। কিছু কিছু পাম্পে তো তেল দিচ্ছেই না। এটার উপর নির্ভর করে আমার ফ্যামিলিটা চলে। আগে যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা আমি দিতে পারছি না। দুপুর প্রায় 2টার দিকে তেল পেলেন ইয়াসিন, কিন্তু তেলের লাইনে হারিয়ে যাওয়া সেই মূল্যবান 5টি ঘন্টা তো আর ফিরবে না। সবার পার্সেলগুলো কি একবেলায় ডেলিভারি করতে পারবেন? এভাবেই কাল আরেকটি দিন শুরু হবে তার একই সংগ্রামের মধ্য দিয়ে। এর মধ্যে জ্বালানি তেলের বাড়তি দাম যেন মরার উপর খাড়ার ঘা। ইয়াসিনের মতো অসংখ্য লড়াকু এই শহরের পেট্রোল পাম্প থেকে বেরিয়ে ছুটে চলেছেন পার্সেল হাতে মানুষের দুয়ারে দুয়ারে। একটা লোক দেখলাম 10-12 তেল নিয়ে গেল, যে রাজনীতি পরিচয় দিয়ে 10-12 তেল নিয়ে গেল। এই কৈফিয়তগুলো কে দিবে? প্রধানমন্ত্রী দিবে আমাকে? প্রধানমন্ত্রী আমার পেট চালাবে নাকি বলেন? আমি মাননীয়
জ্বালানি মন্ত্রীকে বলতে চাই যে আমি 8টা থেকে আছি, এখন 4টে বাজে, আমি এক ফোঁটা তেল পেলাম না। সাড়ে 10টায় আসছি, এখন মধ্যে 100 টাকার তেল পাই নাই, এখান থেকে বের করে দিছে। আমরা তো ভাই কোম্পানির ডিউটি করে, আমাদের চাকরি করতে, আমাদের কাজ করে ডিউটি করে খাইতে হবে। গাড়ি স্টার্ট নিয়ে বাসাও যাবে না, গাড়িটা রাখবো, আমি মার্কেটে যাবো কোথায়? এখানে প্রশাসন যার কিনে দিচ্ছে, প্রশাসনের গাড়ি আসতেছে, একজন গাড়ি ঢুকাই নিয়ে দিচ্ছে। এই কৈফিয়তগুলো কে দিবে? প্রধানমন্ত্রী দিবে আমাকে? প্রধানমন্ত্রী আমার পেট চালাবে নাকি বলেন? প্রধানমন্ত্রী যদি আজকের মানে আমার পেটের দায়িত্ব নিত, আমি এই কথা বলতাম না ভাই। আমি মার্কেটে না গেলে আমার সংসার চলবে না। আমি ফিল্ড পর্যায়ে কাজ করি মার্কেটের কোম্পানিতে। তাহলে এই কথাগুলোর উত্তর আমাকে কই পাবো বলেন? আমার পরিবার আছে, ফ্যামিলি আছে, আমার খাওয়াবে কে? আমরা প্রায় সকাল 10টা থেকে এখন পর্যন্ত লাইনে দাঁড়ায় আছি। দেখা যাচ্ছে যে লোকজন আসতেছে, আমরা কিন্তু অনেক দূরের লাইনে আছি। এখন দেখা যাচ্ছে যে লাইনবিহীন আসি বলতেছে আমি র্যাবের লোক, আমি প্রশাসনের লোক, আমি অমুক দল, আমি অমুক ভাইয়ের লোক, এইরকম বলে এনারা আগে তেল নিয়ে যাইতেছে। ভাই আমাদের খুব ভোগান্তি হচ্ছে, আমাকে ইলেকট্রিক কাজ করতে হয়, আমি তো এ বাড়ি ও বাড়ি আমার হাতিয়ে সব যাইতে হয়, আমি যাইতে পারতেছি না, কিন্তু বুঝছেন আমার এত কষ্ট হচ্ছে বলা মুশকিল। এই যে 3 বেলা আছি তেল তুলে, এখন আসিয়া পাম্পের মুখের জায়গা থেকে তেল শুনে গেছি, করা কিছু আছে। আমি 2 ঘন্টা পর্যন্ত ছিলাম। আমি মাননীয় জ্বালানি মন্ত্রীকে বলতে চাই যে আমি 8টা থেকে আছি, এখন 4টে বাজে, আমি এক ফোঁটা তেল পেলাম না। এই দুর্নীতির কারণে এই কাহিনী। জারকিনি তেল দেয়, পিলারে তেল দেয়, তেলে টেঙ্গিরি তেল দেয়, এইসব দুর্নীতি। এত দুর্নীতি করছে ঠিক কি? 2টা থেকে লাইন ধরছে, 2টা থেকে এখন তো আমি পাম্পের এই জায়গায় আসছি, এখন আসি বলতেছে ওরা তেল নাই। তো এর মধ্যে কষ্ট আসলে দ্বিতীয় আর কিছু হয় না, যে এত দূর আসার পরেও যে তারা বড় তেল নাই, বা পার্সোনাল কিছু লোককে ওরা তেল দিচ্ছে, বারবার তেল দিচ্ছে। একটা লোক দেখলাম 10 বার তেল নিয়ে গেল, যে রাজনীতি পরিচয় দিয়ে 10 বার তেল নিয়ে গেল। আসলে আমরা তো রাজনীতি পরিচয় দিতে পারি না, এখানে আমাদের কেউ সাহায্য করে না বা কেউ তেল দিচ্ছে না আমাদের। তুমি আমাদের উপকার করলো, এই হচ্ছে কথা। একেবারে শূন্য আসছিল, আমি তো একদম মুখে চলে আসছি, এসে বলছে তেল নাই। এটা তো উচিত হয় নাই, এটা আমাদের ব্যর্থতা না। তো পুরো 4 ঘন্টা ধরে এখানে দিয়া করলাম। কৃষক থেকে শুরু করে বাইকার, বাস, ট্রাক, প্রাইভেট কার চালক সবাই ঘন্টার পর ঘন্টা তেলের লাইনে। সব কাজ ফেলে তেলের লাইনে দাঁড়ানোই ছিল যেন সবচেয়ে জরুরি কাজ। অনেকেই তো রাতে ঘুমিয়েছেন পেট্রোল পাম্পে। সবচেয়ে শোচনীয় অবস্থা ছিল রাজধানীর পাম্পগুলোতে। আর এর মাঝেই কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন দাম। এই বাড়তি দাম কি তেলের লাইন থেকে মানুষকে ঘরে ফেরাতে পারবে? দর্শক, আপনাদের জানিয়ে রাখি, শনিবার দিবাগত রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই নতুন দামে তেল বিক্রি শুরু করে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন সহ দেশের অন্যান্য পাম্পগুলো। তেলের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে অনেকের চোখে মুখে ছিল হতাশা, কারণ এই সিদ্ধান্তের ফলে তাদের জীবনযাত্রা আরো কঠিন হয়ে গেল। এখন নিত্য পণ্যের দাম যে লাফিয়ে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। দর্শক, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবার দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের ইতিহাসে এক লাফের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি হয় 2022 সালের আগস্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ডিজেলের দাম 42.5% বাড়িয়ে 114 টাকা করা হয়। যদিও সমালোচনার মুখে একই মাসে 5 টাকা কমানো হয়েছিল দাম। এবার ডিজেলের দাম 15% বাড়িয়ে 115 টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। অন্য জ্বালানি তেলের দামও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অকটেনের দাম 120 টাকা থেকে বেড়ে হয়েছে 140 টাকা, পেট্রোলের দাম 116 টাকা থেকে বেড়ে হয়েছে 135 টাকা, আর কেরোসিনের দাম 112 টাকা থেকে বেড়ে হয়েছে 130 টাকা। এর আগে 2022 সালের আগস্টে অকটেনের দাম সর্বোচ্চ 135 এবং পেট্রোলের দাম 130 টাকা নির্ধারণ করা হয়েছিল। একই মাসে আবার 5 টাকা কমিয়ে 130 ও 125 টাকা নির্ধারণ করা হয়েছিল, যেটি কিছুক্ষণ আগেই জানালাম। কিন্তু এই সংকটের শুরুটা কিভাবে হলো? দর্শক, গত 28 ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহে। বিশ্ববাজারেও দাম বাড়ে জ্বালানি তেলের। এক পর্যায়ে অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম $100 ছাড়িয়ে যায়। যুদ্ধ শুরুর আগে যাচ্ছিল $80 আশপাশে। গত শুক্রবার জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। এতে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম $90 আশপাশে নেমে আসে। তবে ইরান শনিবার আবার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যে শনিবার বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা হয়েছে। 2024 সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সেই হিসেবে আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হতো। তবে বিশ্ববাজারে ব্যাপক বাড়লেও এবার এপ্রিলের শুরুতে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার।
এখন মাসের মাঝামাঝি এসে শেষ পর্যন্ত বাড়ানোই হলো। তবে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নতুন কোনো ঘটনা নয়, কিন্তু প্রতিবার দাম বাড়ার সঙ্গে সঙ্গে এর সরাসরি ও পরোক্ষ প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এই যে আজ থেকে জ্বালানি তেল নিতে বাড়তি টাকা গুনতে হওয়ায় জনজীবনে কী ধরনের প্রভাব পড়তে পারে তা বুঝতে হলে অর্থনীতি, পরিবহন, বাজেট ব্যবস্থা এবং দৈনন্দিন খরচ, দিন শেষে কৃষি, সবকিছুর সঙ্গে একসঙ্গে নজর দিতে হবে। সবার প্রথমে নজর দিতে চাই দেশের কৃষি খাতে, কারণ কৃষিতে খরচ বেড়ে যাওয়া মানে এটি সরাসরি দেশের খাদ্য উৎপাদনের উপর প্রভাব ফেলবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি কৃষি খাতে নেতিবাচক প্রভাব ফেলবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কিভাবে ফেলবে চলুন সেই ব্যাখ্যা একটু করি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানে সামগ্রিক উৎপাদন খরচ বাড়িয়ে দেয় এবং কৃষকদের মুনাফা কমিয়ে দেয়। বাংলাদেশে ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রায় 16% কৃষি খাতে ব্যবহৃত হয়, তাই এর দাম বাড়লে কৃষি খাতে বড় ধরনের প্রভাব পড়ে। ডিজেলের দাম বাড়লে সেচ পাম্প যেমন শ্যালো ইঞ্জিন চালনা খরচ বেড়ে যায়, যা বড় মৌসুমে ফসলের উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয়। এছাড়া ট্রাক্টর দিয়ে জমি চাষ, হারভেস্টর দিয়ে ধান কাটা এবং মারাইয়ের খরচ বেড়ে যায়। উৎপাদিত কৃষি পণ্য হাট বাজারে নিয়ে যাওয়ার খরচও বেড়ে যায়, যা কৃষকের মুনাফা কমিয়ে দেয়। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার ফলে এবং তার তুলনায় ফসলের সঠিক দাম না পাওয়ার কারণে কৃষকরা লোকসানের মুখোমুখি হতে পারেন। এরপরে জ্বালানি তেলের দাম বাড়ার সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়ে পরিবহন খাতে। বাস, ট্রাক, লঞ্চ সহ প্রায় সব ধরনের যানবাহনই ডিজেল বা অকটেনের উপর নির্ভরশীল। ফলে তেলের দাম বাড়লে পরিবহন মালিকরা ভাড়া বাড়ানোর চাপ তৈরি করেন। এর ফলে অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী সবাইকে প্রতিদিন বাড়তি খরচ বহন করতে হয়। শুধু কি তাই, পণ্যের দাম বাড়ার একটি চেইন রিঅ্যাকশন তৈরি হয়। কৃষি পণ্য মাঠ থেকে শহরে আনতে, কারখানা পণ্য বাজারে পৌঁছতে সব ক্ষেত্রে পরিবহন খরচ বাড়ে। ফলে ব্যবসায়ীরা সেই অতিরিক্ত খরচ পণ্যের দামের সঙ্গে যোগ করেন। এতে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, সবজি সবকিছুর দাম বাড়ার ঝুঁকি তৈরি হয়। এভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সরাসরি মূল্যস্ফীতিকে উস্কে দেয়। উৎপাদন খরচ বেড়ে যায় শিল্প খাত। অনেক কারখানায় বিদ্যুৎ সংকটের কারণে ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করা হয়। জ্বালানি তেলের দাম বাড়লে এসব কারখানার উৎপাদন ব্যয় বাড়ে। সবশেষ কথা হলো, নিম্ন মধ্যবিত্ত মানুষের উপর চাপ সবচেয়ে বেশি পড়ে। যাদের আয় নির্দিষ্ট কিন্তু খরচ প্রতিনিয়ত বাড়ছে, তাদের জীবনযাত্রা সংকুচিত হয়ে আসে। অনেক পরিবারকে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য খাতে ব্যয় কমাতে বাধ্য হতে হয়। এতে সামাজিক বৈষম্য বাড়তে পারে। দর্শক, দিন শেষে তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্য পণ্যের বাজারেও নেতিবাচক প্রভাব পড়বে। বর্ধিত মূল্যের এই ধাক্কা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো সংকটের মুখে ঠেলে দিল। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য শহরে টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। স্বল্প মেয়াদে এটি জনজীবনে চাপ বাড়াবে, আর দীর্ঘমেয়াদে অর্থনীতির উপর এর প্রভাব নির্ভর করবে সরকার কিভাবে পরিস্থিতি মোকাবেলা করে তার উপর। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান। এই যে জ্বালানি সংকটে দিনের পর দিন মানুষ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিচ্ছে, তারপরে এত এত ভোগান্তি, হয়রানি, এবং সরকার এগুলোকে তোয়াক্কা না করে তারা দাবি করছে, তারা বলছে যে কোনো ধরনের জ্বালানির সংকট নেই, ইত্যাদি ইত্যাদি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তো আপনারা কিভাবে দেখছেন বিষয়টি, যে জ্বালানি তেলের সংকট নাকি জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য একটা পায়তারা করছিল সরকার? আপনাদের কি মনে হয়? জ্বালানি সংকটে নাভিশ্বাস, ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে মানুষ এখন ক্ষিপ্ত, অতিষ্ঠ, এভাবেই সকলেই কথা বলছে। সকলেই রীতিমতো বলছে যে এর আগেই তো আমরা ভালো ছিলাম। নতুন সরকার ক্ষমতায় বসার পরপরই দেশে নানাবিধ অস্থিরতা বৃদ্ধি করেছে, নানাবিধ অস্থিরতা বৃদ্ধি হয়েছে। এগুলো কেন? দেশের মানুষের এই ভোগান্তি কি সরকারের চোখে পড়ে না? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মানুষের এই আক্ষেপ আপনারা কি বলবেন? আসলে তেলের দাম দ্বিগুণ, সামনে কি অপেক্ষা করছে আল্লাহই ভালো জানে। সাধারণ মানুষ কিভাবে খেয়ে পরে বাঁচবে, কিভাবে দিন পার করবে, সেটাই এখন চিন্তার বিষয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।